পুরো ওয়ান শট ভিডিও নিয়ে এসেছি। খুব অল্প সময়ের মধ্যে পুরো চ্যাপ্টারটা তোমাদের মাথায় ঢুকে যাবে। শুধুমাত্র যে বিক্রিয়ার অঙ্ক করাবো তা নয়, আমি এই চ্যাপ্টারটিতে ছোট ছোট যে সকল জিনিস আছে সবগুলো তোমাদের বোঝাবো। হাই, আমি রিজওয়ানা আক্তার। তো এমসিকিউ একটা আসবে, আর ভেরি শর্ট অ্যান্সার টাইপও একটা আসবে, আর 3 নম্বরের একটা আসবে। তো শর্ট প্রশ্ন যাতে তোমাদের সমস্যা না হয় সেটাও দেখবো, আর এই বড় প্রশ্ন 3 নম্বরে যাতে সমস্যা না হয় সেটাও দেখবো। ঠিক আছে, পুরো চ্যাপ্টারটাকে আমি কয়েকটা ভাগ করে দিয়েছি। এই প্রত্যেকটা ভাগ আমি তোমাদের খুব সুন্দরভাবে বোঝাবো। আমি গ্যারান্টি দিতে পারি যে এর বাইরে, এই কনসেপ্টের বাইরে আর কিছু তোমাদের পড়তে হবে না বা করতে হবে না। আর একটা কথা, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবে। সেখানে আমি এর ওপর যতগুলো অঙ্ক আমি করাবো তার একটা পিডিএফ নোটস, আর যে যে ট্রিকগুলো আমি এখানে অ্যাপ্লাই করবো সেই ট্রিকগুলো আমার এই নোটসে আছে, সেগুলো তোমাদের আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো বেশি বক বক না করে শুরু করা যাক আজকের লেকচার। আচ্ছা, রাসায়নিক গণনা এই চ্যাপ্টারটিতে প্রথম ভাগ হচ্ছে বিক্রিয়া সম্পর্কে জানা। বিক্রিয়া কি? দেখো, রাসায়নিক গণনা প্রথমে রাসায়নিক বিক্রিয়া জিনিসটা কি বুঝবো, তারপর ভৌত জিনিসটা কি, ভৌত বিক্রিয়া আর নিউক্লিয় বিক্রিয়া। খুব শর্ট আকারে পড়বো। তোমরা ভেবো না যে বিক্রিয়া পড়াবো মানে অনেক কিছু পড়াবো, তা নয়, খুব শর্ট আকারে পড়াবো, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। প্রথমে রাসায়নিক বিক্রিয়াটা বলি, জিনিসটা কি। দেখো, নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করবে? অ্যামোনিয়া তৈরি করছে। ঠিক আছে, এটা এই দুটো কি বিক্রিয়ক, এটা কি বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে, তো দুটো বিক্রিয়ক, এদের প্রকৃতি কি? গ্যাস। এও গ্যাস, কিন্তু দুটো বিক্রিয়ক মিলে বিক্রিয়া করে একটা ভিন্ন ধর্মী একটা পদার্থ তৈরি করেছে। এই জিনিসটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। খুব শর্ট, এই জিনিসটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। এবং ভৌত বিক্রিয়া জিনিসটা কি? যেমন বরফ গলে জলে পরিণত হল। দেখো, আবার জল থেকেও বরফ আমি কনভার্ট করতে পারি। অর্থাৎ স্টেট, অবস্থার পরিবর্তন ঘটছে, এবং এটা উভমুখী প্রক্রিয়া, ভিন্ন ধর্মী পদার্থের পণ্য হচ্ছে না। তাহলে এটাকে বলবো ভৌত বিক্রিয়া। এর বেশি তোমাদের জানার কোনো দরকার নাই। রাসায়নিক বিক্রিয়া কি, ভৌত বিক্রিয়া কি, শুধু এইটুকু জানো। বেশ, এবার শক্তি সম্পর্কে পড়ানোর আগে আমি একটা উদাহরণ দেখেছি। কার্বন প্লাস অক্সিজেন দিয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। আচ্ছা, কার্বনের পারমাণবিক ভর কত? 12। অক্সিজেনের 16 পারমাণবিক ভর। তাহলে 16 × 2 করে কত হবে? 32। আর এটা 12 প্লাস 32 মানে 44। আমি গ্রাম আকারে লিখছি, 1 মোল আকারে, 1 মোলের কত ভর সে আকারে লিখছে। বেশ, তাহলে দেখো এই বাঁ দিকে টোটাল কত হচ্ছে ভর? 44 গ্রাম। ডান দিকে টোটাল 44 গ্রাম। কিন্তু এই বিক্রিয়াতে মনোযোগ সহকারে দেখো, এই বিক্রিয়াতে এই কার্বন ডাইঅক্সাইড তৈরির পাশাপাশি কিন্তু শক্তিও নির্গত হয়েছে। আইনস্টাইনের E=mc², এই ফর্মুলাটা নিশ্চয়ই তোমরা সকলেই জানো। এটার মানে কি? এটা মানে হচ্ছে যদি ভর এর বিনাশ ঘটে, মানে ভর ত্রুটি যদি ঘটে, তাহলে যে পরিমাণ ভরের বিনাশ ঘটলো, সেই পরিমাণ ভর যে বিনাশটা ঘটলো সেটা কিসে পরিণত হবে? শক্তিতে পরিণত হবে। তাহলে এখানে দেখছি শক্তি নির্গত হয়েছে। শক্তি নির্গত হয়েছে মানে নিশ্চয় ভরের বিনাশ ঘটেছে, ভরের ত্রুটি ঘটেছে। এখান থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি। তাহলে ভরের ত্রুটি যদি ঘটে থাকে, তাহলে এই দিকে এই শক্তির জন্য ভরের একটা ত্রুটি হয়েছে। দেখো, এখানে টোটাল যে 44 গ্রাম, এটা তো টোটাল 44 গ্রাম হয়ে গেল। এর জন্য তো একটা ভর থাকবে বাবা। তাহলে হিসাব মতো এর ভরটা একটু কম হওয়ার কথা, যে দুটো যোগ করে এর সঙ্গে সমান হওয়ার কথা। ব্যাপারটা বুঝছো? এখানে শক্তি নির্গত হয়েছে মানে ভরের ত্রুটি ঘটেছে, মানে একটু ভর, মানে এর জন্য ভরের ত্রুটি ঘটেছে। তাই এই দুটো যোগ করে এটা আসার কথা, কিন্তু এটার সঙ্গে এটা সমান হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে? আসলে এই ধরনের বিক্রিয়াতে শক্তি খুব অল্প পরিমাণে, বা যে পরিমাণ শক্তি নির্গত হচ্ছে তার জন্য যে ভরের বিনাশ সেটা খুবই অল্প। সেটাকে আমি নগণ্য ধরি, শক্তিটাকে নয়, ভরের বিনাশটাকে। সেই জন্য এটা যোগ করো বা না করো, এটা আর এটা সমান হয়েছে। তাই এই ধরনের রাসায়নিক বিক্রিয়াতে আমরা ভরের নিত্যতা সূত্র বলতে পারি। তাহলে ভরের নিত্যতা সূত্র মানে কি? যে কোনো বিক্রিয়ার
বিক্রিয়কের মোট ভর বিক্রিয়া যাতে মোট ভরের সঙ্গে সমান হয়। কিন্তু নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়, মানে প্রচুর ভরের বিনাশ ঘটে। তাহলে ভরের যদি প্রচুর বিনাশ ঘটে, তো সেক্ষেত্রে আমরা ভরের নিত্যতা সূত্র বলবো না, কারণ সেখানে শক্তি রিলিজ হচ্ছে, মানে শক্তি প্লাস ভরের মিশ্রণে একটা সূত্র আমরা বের করব। সেই সূত্রটা কি, যে বিক্রিয়ার আগে মোট ভর প্লাস শক্তি যা ছিল, বিক্রিয়া যেতে পরে এই একই ধরনের, মানে এখানে শুধুমাত্র শক্তিটাকে অ্যাড করে দেবো। ঠিক আছে, আমি জাস্ট বুঝিয়ে দিলাম। এখান থেকে একটা শর্ট প্রশ্ন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোন ধরনের বিক্রিয়াতে ভরের পরিমাপযোগ্য পরিবর্তন ঘটে। কথার অর্থ কি, ভরের পরিমাপযোগ্য পরিবর্তন মানে এমন পরিবর্তন ঘটছে ভরের যা আমরা পরিমাপ করতে পারছি। এখানে কিন্তু ভরের পরিবর্তনটা খুব কম, তাই এটাকে নগণ্য ধরছি। সুতরাং রাসায়নিক বিক্রিয়া এর উদাহরণ মানে এর উত্তর হবে না। এর উত্তর কি হবে, নিউক্লিয় বিক্রিয়া, কারণ নিউক্লিয় বিক্রিয়াতে ভরের একটা পরিমাপযোগ্য পরিবর্তন ঘটে, প্রচুর পরিবর্তন ঘটে। তাহলে উত্তর কি হবে, নিউক্লিয় বিক্রিয়া। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, তোমরা খাতাতে নোট করে নিও 1 নম্বরের জন্য। তাহলে বিক্রিয়ার শক্তি তোমাদের ডান। এবার আমি পড়াবো প্রমাণ ঘনত্ব কি, বাষ্প ঘনত্ব কি এবং এদের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, দেখো প্রমাণ ঘনত্ব এর মানে হচ্ছে 1 লিটার। দেখো এসটিপিতে প্রথমে বলবো, এসটিপিতে মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এসটিপিতে কথা জানো তোমরা, পরীক্ষা দিতে চলেছো। তাহলে 1 লিটার আয়তন যে কোনো গ্যাসের ভর কোন এককে, গ্রামে, মানে গ্রামে প্রকাশিত ভর, তাকে কি বলবো, প্রমাণ ঘনত্ব। তাহলে 1 লিটার আয়তনের যে কোনো গ্যাসের ভরকে যদি গ্রাম আকারে লেখা থাকে, তো তাকে আমরা কি বলবো, প্রমাণ ঘনত্ব। ঠিক আছে, তাহলে একটা মনে রাখবে, হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব কত, 0.0829 গ্রাম পার লিটার। এটা মানে কি, 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে 0.0829 গ্রাম। ক্লিয়ার, বুঝতে পেরেছো? বেশ, মানে যে কোনো একটা গ্যাস আছে, তো এবার তার আয়তন আমি মাপলাম 1 লিটার। হ্যাঁ, এবার এটাকে তুমি পরিমাপ করলে কত ভর হচ্ছে, যেটা ভর হবে সেটাই হবে তার প্রমাণ ঘনত্ব। ঠিক আছে, বুঝতে পারলে? বেশ, প্রমাণ ঘনত্ব কমপ্লিট। এবার আমরা বাষ্প ঘনত্ব বুঝবো। বাষ্প ঘনত্ব কি, খুবই ইজি। দেখো কি বলেছে, এসটিপিতে এই কথাটা ইম্পর্টেন্ট, একই চাপ এবং উষ্ণতায়, চাপ এবং উষ্ণতাকে পরিবর্তন করে দিলে উল্টো হয়ে যাবে। তাহলে এসটিপিতে একই চাপ ও উষ্ণতায়, এটা টি লিখেছি, মানে উষ্ণতায় ভি ভাগ হবে, ওপর আছে ভি আয়তন গ্যাসের ভর বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর, এটাকে বলা হয় বাষ্প ঘনত্ব। তাহলে বাষ্প ঘনত্ব কি, দাগ টানবে, লবে হবে ভি আয়তন যে কোনো গ্যাসের ভর বাই ওই সেম ভি আয়তনেরই হাইড্রোজেন গ্যাসের ভর। এটা হলো বাষ্প ঘনত্বের ফর্মুলা। তাহলে বাষ্প ঘনত্বে উপরেও ভর নিচেও ভর, তাহলে এর কি কোনো একক থাকবে, থাকবে না। মাত্রা থাকবে, থাকবে না। বাষ্প ঘনত্বকে ডি দিয়ে চিহ্নিত করা হয়। কি, ডি দিয়ে চিহ্নিত করা হয়। তোমাদের প্রশ্ন আসতে পারে 3 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রমাণ ঘনত্ব আর বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক বার করো। কিভাবে বার করবে, এসো বার করা যাক। প্রমাণ ঘনত্ব মানে কি, 1 লিটার যে কোনো গ্যাসের ভর। আচ্ছা বেশ, বাষ্প ঘনত্বের এই ফর্মুলাতে আমরা কি পেলাম, উপরে ভি আয়তন, ভি আয়তন ভি আয়তন হাইড্রোজেন যে কোনো গ্যাসের ভর বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। বেশ, এবারে আমি এটাকে ভি বাদ দিয়ে 1 লিটার তো করতেই পারি না, যে কোনো আয়তন, ভি আয়তন মানে কি যে কোনো আয়তন। তাহলে বাষ্প ঘনত্ব ডি ইকুয়াল টু কি লিখতে পারি, 1 লিটার গ্যাসের ভর বাই 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। এবার 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর মানে কি, হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব, সেটা আমরা কি জানি, 0.0829। তাহলে আর এটা কি, 1 লিটার যে কোনো গ্যাসের ভর, এটা হচ্ছে সেই গ্যাসের প্রমাণ ঘনত্ব। তাহলে গ্যাসের প্রমাণ ঘনত্ব ইকুয়াল টু বাষ্প ঘনত্ব ডি ইন্টু 0.0829। ঠিক আছে, মনে রাখবে কি হবে, দেখো প্রমাণ ঘনত্ব ইকুয়াল টু, এখানে প্রমাণ ঘনত্ব কার, হাইড্রোজেন গ্যাসের,
এবার এর সঙ্গে হাইড্রোজেনের পরমাণু ঘনত্ব কম, তাই এর সঙ্গে কিছু একটা গুণ করতে হবে। কি গুণ করতে হবে? বাষ্প ঘনত্ব। কার বাষ্প ঘনত্ব? গ্যাসটির বাষ্প ঘনত্ব। তাহলে কোনো অঙ্ক দিল, ধরো বার করতে বললো কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব বার করো, বাষ্প তার আণবিক ভর দিয়ে দিয়েছে, এটা এখানে বোঝাবো। আর হাইড্রোজেন গ্যাসের তোমরা জানো প্রমাণ ঘনত্ব ইকুয়াল টু বাষ্প ঘনত্ব ইন্টু হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। ঠিক আছে, ক্লিয়ার? এই রিলেশনটা বুঝতে পেরেছো? এই সম্পর্কটা 3 নম্বরে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবার আমরা বাষ্প ঘনত্ব আর আণবিক ভরের মধ্যে সম্পর্ক বার করবো। তোমরা হয়তো অনেকে বলবে আমি স্পিডে পড়াচ্ছি, কিন্তু এই পুরো চ্যাপ্টারটা স্পিডে যদি না পড়াই এই টপিক গুলো, তাহলে আমি এই টপিকে আসতে পারবো না, যার খুবই অসুবিধা হয়ে যাবে তোমাদের জন্য, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, বেশ। ডি এবং এম এর মধ্যে সম্পর্ক। ডি মানে হচ্ছে বাষ্প ঘনত্ব, এম মানে হচ্ছে আণবিক ভর। এখান থেকেও ইম্পর্টেন্ট একটা অঙ্ক আসতে পারে, তো মনোযোগ সহকারে দেখবে। আর 3 নম্বরের মধ্যে যদি বলি যে ডি আর এম এর মধ্যে সম্পর্ক বার করো, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি, এটা আমি সম্পর্কটা বার করছি, তারপরে এই দুটোকে মিক্স করে একটা অঙ্ক আমি দেবো। ঠিক আছে, ডি মানে কি? ডি মানে কি বললাম? দাগ টেনে নেবো, উপরে হবে ভি আয়তন যে কোনো গ্যাসের ভর, নিচে ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। বুঝতে পেরেছো? বেশ। এবার তোমরা গ্যাসের আচরণ চ্যাপ্টারে এটা পড়েছিলে? অবশ্যই পড়েছো। ভি আয়তন গ্যাসের মধ্যে এন সংখ্যক অণু থাকে, মানে দুটো গ্যাস আছে, তো দুটো গ্যাসের আয়তন ভি করা হলো। তাহলে এই গ্যাসে যদি এন সংখ্যক অণু থাকে, তাহলে এই গ্যাসে কত সংখ্যক অণু থাকবে? এই গ্যাসে এন সংখ্যকই থাকবে। তাহলে এই ভি আয়তন যে কোনো গ্যাসের ভর আমি এইভাবে লিখতে পারি, এন সংখ্যক যে কোনো গ্যাসের ভর বাই এন সংখ্যক হাইড্রোজেন গ্যাসের ভর। বুঝতে পেরেছো? বেশ। এবার দেখো, এন সংখ্যকের জায়গাতে আমি একটা লিখতে পারি। এন মানে তো যে কোনো সংখ্যা, আমি এক হিসাবে লিখছি। একটি গ্যাসের অণুর ভর, কথাটা ইম্পর্টেন্ট আছে কিন্তু, অণুর ভর বাই একটি হাইড্রোজেন গ্যাসের অণুর ভর। একটি হাইড্রোজেন গ্যাসের অণুর ভর কত, মানে কি তার আণবিক ভর, সেটা কত? 2। তাহলে আর এটা মানে কি গ্যাসের আণবিক ভর, মানে এম দিয়ে লিখছি, আর নিচে কত? 2। তাহলে সম্পর্ক কি হলো? ডি ইকুয়াল টু 2d ইকুয়াল টু এম। দেখো বুঝতে পারলে কিনা? প্রথম থেকে আরেকবার বলছি, দেখো ডি আর এম এর মধ্যে সম্পর্ক বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে ডি এর ফর্মুলা আমি জানি কি, উপরে ভি আয়তন যে কোনো গ্যাসের ভর বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর, লিখে নিলাম। এবার গ্যাসের আচরণে যাব, কোন কনসেপ্ট? ভি সমানুপাতিক এন, মানে ভি আয়তনের জায়গাতে আমি এন সংখ্যক অণুর ভর হিসেবেও লিখতে পারি। লিখে দিলাম এন সংখ্যক যে কোনো গ্যাসের ভর বাই এন সংখ্যক হাইড্রোজেন গ্যাসের ভর, লিখে দিলাম। লেখার পর এন মানে কি যে কোনো একটা সংখ্যা, আমি একটা সংখ্যা দিয়ে লিখলাম যে একটি গ্যাসের অণুর ভর বাই একটি হাইড্রোজেন গ্যাসের অণুর ভর। আর একটি গ্যাসের অণুর ভর মানে কি সেই গ্যাসটির আণবিক ভর, সেটাকে কি দিয়ে লেখা হয়? ক্যাপিটাল এম দিয়ে লেখা হয়, তো ক্যাপিটাল এম লিখলাম। আর একটি হাইড্রোজেন গ্যাসের অণুর ভর 2, তাহলে এম ইকুয়াল টু 2d। এটা মনে রাখার জন্য আমি একটা ট্রিক বের করেছি, সেটা হচ্ছে এম দিয়ে মা আর ডি দিয়ে ড্যাড, মানে বাবা। তো মারা বাবার থেকে 2 গুণ বেশি শক্তিশালী, বাবার সঙ্গে 2 গুণ করে দাও, তাহলে মা ইস 2 গুণ বাবা। মনে থাকবে এবারে। আর এম দিয়ে কি? আণবিক ভর, ডি দিয়ে বাষ্প ঘনত্ব। এবারে আশা করবো তোমাদের মনে থাকবে। তাহলে ডি এবং এম এর মধ্যে সম্পর্ক বার করলাম। কিভাবে বার করলাম দেখলে, লাস্টে যদি উত্তর না মেলে তাহলে বুঝে যাবে তুমি ভুল করেছো। মা ইকুয়াল টু 2 ড্যাড। এবার অঙ্ক আসলে তখন এই মা ইকুয়াল টু 2 গুণ বাবা, তাহলে এই অঙ্কগুলো সহজে বার করতে পারবে। বেশ, এবার আমি অঙ্ক একটা দিই। ধরো একটা প্রশ্ন নিয়েছে, মিথেন এর আণবিক ভর, এর বাষ্প ঘনত্ব বার করতে বলছে। কিভাবে বার করব? ডি বার করতে বলছে। আমি তো এম জানি, এম কিভাবে জানি? মিথেন মানে কি CH4, এগুলো জানতে হবে। কার্বনের পারমাণবিক ভর 12 প্লাস হাইড্রোজেনের 1, 4টা আছে হাইড্রোজেন, 4 × 1 4, তার মানে 16 হবে মিথেনের আণবিক ভর এম। আর আমরা কি জানি? মা ইকুয়াল টু 2 গুণ ড্যাড। তাহলে আমি ড্যাড বার করতে চাইছি, ডি মানে কি মা বাই 2, এম কি 16/2, মানে বাষ্প ঘনত্ব বেরিয়ে গেল 8। তাহলে এই মা ইকুয়াল টু 2 গুণ
ড্যাড যদি তোমরা করো তাহলে তুমি এই অঙ্কটা ইজিলি সলভ করতে পারবে। হলো এক ধরনের অঙ্ক, হলো আর এক ধরনের করায়। এই অঙ্কটা দেখো, কার্বন ডাই অক্সাইডের প্রমাণ ঘনত্ব বার করতে বলছে, একটু জটিল। তো যে কোনো গ্যাসের প্রমাণ ঘনত্বের সম্পর্কটা কি ছিল? প্রমাণ ঘনত্ব ইকুয়াল টু হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব ইন্টু সেই গ্যাসটির বাষ্প ঘনত্ব। এবারে ইজি হয়ে যাবে, এটা জানি কত 0.0829। এটাও বার করতে পারবো কিভাবে? বাষ্প ঘনত্ব কার্বন ডাই অক্সাইডের ডি ইকুয়াল টু m/2 বা m ইকুয়াল টু 2d, ডি ইকুয়াল টু m/2। m মানে কি? কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত 44/2 মানে 22। 22 গুণ করে দাও, এটাই বেরিয়ে যাবে কি CO2 এর প্রমাণ ঘনত্ব। একক কি হবে? গ্রাম পার লিটার। বুঝতে পারছি? CO2 এর 44 কি করে হলো? CO2 কত? সি এর 12, অক্সিজেনের একটা, অক্সিজেনের 16, 16 গণিত 2 32, তাহলে 32 প্লাস 12 হবে 44। সেটা আমি এখানে বসিয়ে দিলাম। আমি কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রমাণ ঘনত্ব বার করে নিলাম। তাহলে এই এতদূর পর্যন্ত তোমার সমস্ত কমপ্লিট হয়ে গেল। এরপরে আসবে লাস্ট এই টপিকটা। ঠিক আছে, চলো শুরু করা যাক, যেটার জন্য তোমরা অধীর আগ্রহে বসে আছো। আচ্ছা, তো যে কোনো বিক্রিয়ার অঙ্ক করার আগে প্রথমে এই জিনিসগুলোর, এই পরমাণুগুলোর পারমাণবিক ভর আমরা মুখস্থ করে নেব। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আছে হাইড্রোজেন। হাইড্রোজেন সবাই জানে 1, কার্বনের 12, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, সোডিয়ামের 23, ম্যাগনেসিয়ামের 24, অ্যালুমিনিয়ামের কত হচ্ছে 27, সালফার জানি 32, ক্লোরিনের 35.5, পটাশিয়ামের 39, ক্যালসিয়ামের কত 40, জিঙ্কের 65.4 কখনো হতে পারে, 65.5 কখনো হতে পারে। অঙ্কের সুবিধা অনুযায়ী তোমরা সেটা বসে পুট করে নেবে। ঠিক আছে, বসিয়ে পুট করে নেবে, একটাই কথা। এফি লোহার হচ্ছে 56, এটাও ইম্পর্টেন্ট। তো এই পারমাণবিক ভরগুলো তোমরা মুখস্থ করে নেবে। হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সালফার, ক্লোরিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক আর লোহা। ঠিক আছে, এই পারমাণবিক ভরগুলো তোমরা মুখস্থ করে নেবে। আমার বিশ্বাস তোমরা মুখস্থ করবে, কারণ তোমাদের পরীক্ষাতে ফুল মার্কস আনতে হবে। ঠিক আছে, বেস্ট অফ লাক। এবার অঙ্ক করাবো। ঠিক আছে, এই অঙ্ক করার জন্য 3টে স্টেপ আমরা ফলো করব। প্রথম স্টেপ, অঙ্কটাকে পড়েই বিক্রিয়া লিখব। লিখলাম, বিক্রিয়াটা লেখার পর আমরা ব্যালেন্স করব, মানে সমতা বিধান করব। 3 নম্বর, অঙ্কে যে দুটো জিনিসের কথা উল্লেখ আছে, উল্লেখ তো অনেক কথারই আছে, অনেক পদার্থের থাকবে, কিন্তু তোমাকে খুব মনোযোগ সহকারে সেই দুটো পদার্থকে ফোকাস করতে হবে যে দুটোর মধ্যে সম্পর্ক অঙ্কে বলা আছে। কি বুঝতে পারলে না? আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখো, আমি অঙ্কটা স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি। অঙ্কটা হচ্ছে 130.8 গ্রাম জিঙ্কের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত আয়তন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে বিক্রিয়াটা প্রথমে লিখবো, তার সঙ্গে কার বিক্রিয়া? 10টা জিঙ্কের সাথে H2SO4 এর বিক্রিয়া। কি তৈরি হবে? ZnSO4 প্লাস হাইড্রোজেন। ক্লিয়ার? আচ্ছা, এইটা কিভাবে উৎপন্ন হলো? তোমাদের মনে অনেকটা এই প্রশ্নটা আসতে পারে। দেখো, জিঙ্ক H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে এর লাস্টে যেটা রয়েছে তার সঙ্গে যুক্ত হবে, আর এ পড়ে থাকবে, মানে এ আলাদা হয়ে যাবে, গ্যাস আকারে বেরিয়ে যাবে। আচ্ছা, এ কত আয়তন বের হবে সেটাই বার করার পালা, তাই তো? তাই প্রথমে বিক্রিয়া লিখে নিলাম, ফার্স্ট স্টেপ কমপ্লিট। দ্বিতীয় স্টেপ, আমি বিক্রিয়ার সমতা বিধান করব। যদি না করা থাকে তবে, যদি আগে থেকে করা হয়ে থাকে তাহলে করার দরকার নেই। দেখো, জিঙ্ক এখানে কটা আছে? একটা, বা দিকে, ডান দিকেও একটা, বা দিকে হাইড্রোজেন দুটো, ডান দিকেও হাইড্রোজেন দুটো, SO4 এখানে একটা, এখানে SO4 একটা, সুতরাং সমতা বিধান এখানে করা আছে। এবার লাস্ট এন্ড থার্ড স্টেপ বলা আছে যে 130.8 গ্রাম জিঙ্ক থেকে কত আয়তন হাইড্রোজেন উৎপন্ন হবে। তাহলে এর সঙ্গে এর রিলেশন, মানে একে দেখবো, জিঙ্ককে দেখবো, আর হাইড্রোজেনকে দেখবো, আর কাউকে দেখবো না। তাহলে এই জিঙ্ককে দেখবো আর এই হাইড্রোজেনকে দেখবো, এইগুলোকে আমি ভুলে যাবো। ক্লিয়ার? বোঝাতে পারছি? বেশ, দেখলাম। এইবার দেখে বুঝলাম এই জিঙ্কের পাশে কিছু নয় মানে 1 আছে, হাইড্রোজেনের পাশে কিছু নয় মানে 1 আছে। তাহলে এটা কি 1 মোল জিঙ্ক বিক্রিয়া করে
1 মোল হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। এখান থেকে ক্লিয়ার বুঝতে পারছি। আচ্ছা, মোল জিনিসটা কি তোমরা যদি এখন বুঝতে না পারো আমি বলে দিচ্ছি। যেমন 1 ডজন মানে কত, 12টা কলা। তাহলে 1 মোল মানে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। এখানে বোঝার কিছু নাই, এটা মুখস্থের ব্যাপার। 1 ডজন মানে 12টা, বোঝার কিছু আছে? বোঝার নাই। তাহলে 1 মোল মানে এতটা, বোঝার কিছু নাই, শুধু মুখস্থ করবো। এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। বুঝতে পারছি? বেশ। তাহলে এই যে এর সঙ্গে যে এইগুলো রয়েছে 1, 2 বা 3, সেগুলোকে আমরা কি বলবো? মোল হিসেবে অঙ্কগুলোকে সলভ করবো। তাহলে বিক্রিয়ার এইখানে এই বিক্রিয়া থেকে বুঝলাম 1 মোল জিঙ্ক বিক্রিয়া করে 1 মোল হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। ঠিক আছে, বেশ। এইবার প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে কি বলা আছে? জিঙ্কের ক্ষেত্রে গ্রাম বলা দেওয়া আছে, এত গ্রাম। আর হাইড্রোজেনের ক্ষেত্রে আয়তন জিজ্ঞেস করেছে। 1 মোল জিঙ্কের ভর কত? এটা তার আণবিক ভর। তাহলে এটাকে গ্রাম দিয়ে করে নিলে কি সেটা তার 1 মোল জিঙ্কের ভর হয়ে যাবে কত? 65.4 গ্রাম লিখছি জিঙ্ক থেকে 1 মোল হাইড্রোজেন গ্যাস। এবার লক্ষ্য করো, হাইড্রোজেনের আয়তন জিজ্ঞেস করেছো, তাহলে আমি এখানে আয়তনই লিখবো। 1 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। তোমরা সকলে জানো যে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। ক্লিয়ার? বেশ। এবার প্রশ্নে বলেছে 130.8 গ্রাম জিঙ্ক থেকে তাহলে কত আয়তন হাইড্রোজেন উৎপন্ন হবে? তাহলে এটা থেকে এটা, তাহলে 1 গ্রাম থেকে কত হবে? 22.4 বাই 65.4। তাহলে এটার সঙ্গে গুণ করে দাও। এটার সঙ্গে এটা 2 দিয়ে যাবে, মানে 44.8 লিটার হবে হাইড্রোজেন গ্যাসের আয়তন। বুঝতে পারলাম? তোমার হয়তো এখানে একটু অসুবিধা হবে যে এখানে 1 মোল, এখানে 1 মোল করেছি, কিন্তু এইখানে গ্রাম লিখছি আর এখানে আয়তন লিখছি কেন? তার কারণ প্রশ্নে যা বলে দেওয়া থাকবে আমি সেই অনুযায়ী করব, তাতে আমার উত্তরটা তাড়াতাড়ি আসবে এবং আমাকে আর মাথা খাটাতে হবে না। 1 মোল জিঙ্কের ভর এখানে লিখলাম, তার কারণ প্রশ্নে জিঙ্কের ভর উল্লেখ করে দেওয়া আছে। 1 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন 22.4 লিটার লিখলাম, কারণ প্রশ্নে হাইড্রোজেন গ্যাসের আয়তন জিজ্ঞাসা করেছে। বোঝাতে পারছি? তাহলে এই অঙ্কটা ডান, ক্লিয়ার। এবার নেক্সট অঙ্ক করবো। নেক্সট প্রশ্ন স্ক্রিনে দেওয়া আছে, দেখ বলেছে 1.7 গ্রাম একটা গ্যাসের এসটিপি তে আয়তন 2.24 লিটার। জিজ্ঞেস করেছে এই গ্যাসটির বাষ্প ঘনত্ব কত, মানে ডি কত। খুবই ইজি। দেখ, বাষ্প ঘনত্ব জিজ্ঞেস করেছে, তো বাষ্প ঘনত্ব কিভাবে বের হয়? উপরে গ্যাসের ভি আয়তন গ্যাসের ভর বা এটা, তারপরে একটা রিলেশন কি বেরিয়েছিল, মা ইকুয়াল টু 2D। তাহলে বাষ্প ঘনত্ব ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, m/2, মানে আণবিক ভরকে 2 দিয়ে ভাগ করলে বাষ্প ঘনত্ব পেয়ে যাবো। তাহলে এই ব্যাপারটা থেকে আমি আণবিক ভরটা বার করে নেবো। কিভাবে বার করবো লক্ষ্য কর। 2.24 লিটার আয়তন বলেছে তো, এবং তার ভর 1.7 গ্রাম। তাহলে এম মানে তো আণবিক ভর, মানে 1 মোল যে কোনো গ্যাসের যদি ভর বার করে নিই তাহলে সেটাও হবে আণবিক ভর, মানে একটি অণুর ভর। বাট তুমি যদি 1 মোল বার করে নাও সেটা গ্রাম আকারে হবে, সেই গ্রামটা সরে গেলে একটা অণুর ভর আছে, সেটা বাদ দাও, অত ভজ করতে যাও না। আচ্ছা, এটা 2.24, এটা 22.4 লিটার যদি বলি, মানে তো 1 মোল। তাহলে এই আয়তনে এই গ্যাসটির ভর কত হবে যদি বার করে নিতে পারি, সেটাই হয়ে যাবে তার মোলার ভর। আবার একটি অণু যখন হবে, বাদ দাও, সেই ভরটাই কি হয়ে যাবে 1 মোল গ্যাসের ভর। সেখানে তুমি এটা বসিয়ে দেবে, 2 দিয়ে ভাগ করে নেবে। তাহলে 22.4 লিটার আয়তনের ভর কত হবে? এটা মানে এটা দেখো 2.24 লিটার মানে হচ্ছে 1.7 গ্রাম। তাহলে 1 লিটার সমান কত হবে? 1.7 বাই 2.24। তাহলে 1.7 বাই 2.24 ইন্টু 22.4। বুঝতে পারছি? দশমিক তোলো, দশমিক তোলো, কেটে যাবে, এটা কেটে গেল, মানে 17 গ্রাম। তাহলে 17 গ্রাম হলো মোলার ভর। তাহলে এম এর জায়গায় 17 বসাও, নিচে 2, তাহলে কত হবে? বাষ্প ঘনত্ব 8.5। আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো এরকম ধরনের যখনই কোনো অঙ্ক আসবে না যে এত গ্রাম ভরের আয়তন 2.24 লিটার, তাহলে এর বাষ্প ঘনত্ব বার করো। তো প্রথমত উত্তর কি দিয়েছে? বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব কিভাবে বার হয়? আণবিক ভরকে 2 দিয়ে ভাগ করলে বেরিয়ে যায়। তাহলে আমাকে যে করে হোক আণবিক ভরটাকে খুঁজে বার করতে হবে। কিভাবে বার করব? আচ্ছা, আণবিক ভর
বার করার জন্য আমি প্রথমে মোলার ভরটা বার করে নেবো, মানে 1 মোল গ্যাস, অন্য 1 মোলের ওই গ্যাসটির ভর কত হবে সেটা আমি বার করে নেবো। কিভাবে বার করবো? ফার্স্ট উপায়, 22.4 লিটারে কত ভর, মানে 1 মোলে ভর, আয়তন দিয়ে আমি বার করতে পারবো। ওইটাই এখানে যেহেতু আয়তন বলেছে, তো এখানে 2.24 লিটারের ভর 1.7 গ্রাম, তাহলে 22.4 লিটারের ভর কত হবে? 17 গ্রাম হবে। আর সেটাই হবে 1 মোল ওই গ্যাসটির ভর, মানে মোলার ভর 17 গ্রাম। এবার যদি আমি এম বার করতে চাই, আণবিক ভর, মানে গ্রামটাকে সরিয়ে দিলাম, এটা হলো 17, তো 17/2 এটা হবে তোমার বাষ্প ঘনত্ব। উত্তর কত বেরোলো? 8.5। এটাই হলো তোমার উত্তর। ডান, বোঝাতে পেরেছি। এরকম ধরনের আরো অঙ্ক দিলে তোমরা নিশ্চয়ই পারবে। এবার থার্ড প্রশ্ন স্ক্রিনে দেওয়া আছে, তোমরা দেখো, তারপর আমি বোঝাচ্ছি। প্রশ্ন কি আছে? 100 গ্রাম হাইড্রোজেন পেতে চাইছি, তাহলে কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে? তাহলে প্রথমেই ফার্স্ট স্টেপ কি? বিক্রিয়া লিখবো। কি? Mg সঙ্গে H2SO4 এর বিক্রিয়া। কি তৈরি হবে? Mg, এইটার সঙ্গে এটা যুক্ত হয়ে যাবে, SO4 প্লাস H2। এবার কার সঙ্গে কার রিলেশন? তার আগে সমতা বিধান দেখবো। এখানে ম্যাগনেসিয়াম একটা, এখানেও একটা, হাইড্রোজেন দুটো, সালফেট একটা, সমতা বিধান আছে। এইবার বলেছে 100 গ্রাম হাইড্রোজেন পেতে চাইছি, তাহলে কত গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজন? তাহলে ম্যাগনেসিয়াম আর হাইড্রোজেনের মধ্যে রিলেশন এখানে বলেছে, তাহলে এই দুজনকে আমি ফোকাস করবো, বাকি সবাইকে ব্লার করে দেবো। তাহলে এখানে এর পাশে 1 আছে, এর পাশে 1 আছে, তাহলে 1 মোল ম্যাগনেসিয়াম বিক্রিয়া করলে 1 মোল হাইড্রোজেন পাবো আমরা, তাই তো? এখানে দেখো হাইড্রোজেনের কথা বলে দেওয়া আছে, ম্যাগনেসিয়ামের কথা জিজ্ঞেস করেছে, তাহলে আমি এটা ফ্লিপ করে দেবো। যেটা বলে দেওয়া থাকবে সেটা থেকে কত আসছে সেটা দেখবো। তাহলে 1 মোল হাইড্রোজেন পেতে গেলে আমাকে 1 মোল ম্যাগনেসিয়ামের প্রয়োজন। এবার দুটোই গ্রামে বলেছে, সুতরাং গ্রাম করেই আমরা লিখবো। 1 মোল হাইড্রোজেন মানে কত? 2 গ্রাম। 1 মোল ম্যাগনেসিয়াম মানে কত? দেখো এখানে লিখেছি 24 গ্রাম। তাহলে 100 গ্রাম হাইড্রোজেন পেতে গেলে কি করতে হবে? 24/2 × 100, মানে 1200 গ্রাম আমার ম্যাগনেসিয়াম প্রয়োজন। ক্লিয়ার? খুব ইজি, অঙ্কগুলো খুবই সহজ, শুধুমাত্র বিক্রিয়া করবে। বিক্রিয়া করার পর এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কার কার মধ্যে রিলেশন বার করতে বলছে সেটা। এর পাশে যেটা রয়েছে কোএফিসিয়েন্ট, সরি এটা 1 আছে, তো 1 মোল Mg 1 মোল H2। এবার যদি এটা বলে দেওয়া আছে, তাই আমি এটা এদিকে লিখলাম আর এটা এদিকে লিখলাম, দিয়ে এই পুরো অঙ্কটা করে দিলাম। আশা করবো তোমরা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক, 4 নম্বর অঙ্ক। কত গ্রাম CO2 কে স্বচ্ছ চুন জলের সঙ্গে বিক্রিয়া ঘটালে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে? মানে বিক্রিয়া লেখো, CO2 চুন জলের সংকেত কি? CaOH আর H2S, এটা হচ্ছে চুন জল। সুতরাং এগুলো তোমাকে মাথায় রাখতে হবে, তবে তো বিক্রিয়াটা লিখতে পারবে। কি উৎপন্ন হবে বলেছে? ক্যালসিয়াম কার্বনেট। তার সঙ্গে আর কি উৎপন্ন হবে? দেখো H2 উৎপন্ন হবে। এবার সমতা বিধান করো। কার্বন একটা, এখানেও কার্বন একটা আছে, অক্সিজেন এখানে দুটো আছে, দুটো, 4টা আছে, এখানে কত আছে? 3টা, একটা 4টা, হাইড্রোজেন দুটো, এখানে হাইড্রোজেন দুটো, ক্যালসিয়াম একটা, সুতরাং সমতা বিধান ক্লিয়ার। এবার বলেছে কত গ্রাম, এটা জিজ্ঞেস করেছে, আর এটা বলে দিয়েছে 50 গ্রাম। তাহলে এই দুটোকে আমি ফোকাস করব। আচ্ছা, এর কোএফিসিয়েন্ট 1, এর কোএফিসিয়েন্ট 1, তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 1 মোল CO2 উৎপন্ন হচ্ছে। এবার দুটোই গ্রাম আকারে বলেছে, সুতরাং গ্রাম আকারে লিখবো। ক্যালসিয়াম কার্বনেটের 1 মোলের ভর কত বার করো। ক্যালসিয়ামের কত হয়? 40, ক্যালসিয়ামের 40, প্লাস লিখবো, প্লাস কার্বনের কত? 12, প্লাস দেব অক্সিজেনের কত? 16, কিন্তু 3টা অক্সিজেন আছে, তাই 3 দিয়ে গুণ করবো, এই পুরোটা যোগ করলে পাবো 100 গ্রাম। তাহলে 1 মোল CaCO3 মানে হচ্ছে 100 গ্রাম CaCO3। সেইটা পেতে গেলে, মানে এটা পেতে গেলে এটা কি? এটা কত হবে? 12 প্লাস 32, মানে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন আছে। তাহলে 50 গ্রাম CaCO3 পেতে গেলে আমাকে 44/100 ইন্টু 50 করতে হবে, মানে কি হবে? 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন হবে। খুবই ইজি, একই ধরনের অঙ্ক করা যায়, সুতরাং কোনো অসুবিধা নাই। এরপর অঙ্ক করাবো 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা একটু মনোযোগ সহকারে দেখো কি বলেছে।
দেখলে স্ক্রিনে দিয়ে দিয়েছি। বলছে কত ভরের পরিবর্তন ঘটবে, এটা একটু আলাদা টাইপের। কিভাবে করব? কার? ম্যাগনেসিয়ামের ভরের পরিবর্তন বলেছে তো। তাহলে বিক্রিয়া লিখবো। সম্পূর্ণ দহন মানে কি? অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটায়। তাহলে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটায় কি তৈরি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড। আচ্ছা, এখানে অনেকে ভুল করবে, এর সঙ্গে এর বিক্রিয়া ঘটিয়ে MgO2 করে দেবে, বাট এটা ভুল হবে। কেন ভুল হবে? আমরা কি জানি? ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2, অক্সিজেনের যোজ্যতা 2। আমরা এটাও জানি যদি এই দুজন যৌগ গঠন করে তাহলে এর যোজ্যতা এর পায়ে, এর যোজ্যতা এর পায়ে চলে আসবে, তাহলে Mg2O2। এবার 2 2 একই কেটে যাবে, কি হবে? MgO। তাহলে আমি যখন কোনো সংকেত লিখবো কোনো যৌগের, আমি হুট করে এর সঙ্গে এর বিক্রিয়া করে MgO2 লিখে দেবো না। আমি দেখবো এর যোজ্যতা কত, এর যোজ্যতা কত, সেই অনুযায়ী বিচার করে আমি সংকেতটা লিখবো MgO। ক্লিয়ার? এখানে এই ভুলটা হতে পারে, তাই আমি বুঝিয়ে দিলাম, বলে দিলাম। এবার আমরা সম্মত বিধান করবো। এবার দেখো সম্মত বিধান করবো। এখানে ম্যাগনেসিয়াম একটা, এখানে ম্যাগনেসিয়াম একটা, অক্সিজেন দুটো, ওখানে অক্সিজেন একটা, তাহলে এদিকে 2 গুণ করে দাও। কিন্তু ম্যাগনেসিয়াম দুটো হয়ে গেল, তাহলে এই দিকেও 2 গুণ করে দিতে। সম্মত বিধান হয়ে গেল। এবার বলেছে কত গ্রাম মানে ভরের পরিবর্তন কত হবে। প্রশ্ন হচ্ছে ভরের পরিবর্তন, এটা হলো প্রশ্ন। তাহলে ম্যাগনেসিয়াম, তাহলে এখানে ম্যাগনেসিয়াম এটা আছে, আর এটা ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে। তাহলে এর ভরটা বার করে নাও, এর ভরটা বার করে নাও, বিয়োগ করে দেবে, ভরের পরিবর্তন বেরিয়ে যাবে। এবার বার করবো কিভাবে? সেম প্রসেস। কি করব? এইদিকে দেখো, এর কোএফিসিয়েন্ট 2, এর কোএফিসিয়েন্টও 2। তাহলে এখানে কি লিখতে পারি? 2 মোল ম্যাগনেসিয়াম থেকে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে, তাই তো? এবার 2 মোল ম্যাগনেসিয়াম মানে কত গ্রাম? ম্যাগনেসিয়ামের আণবিক ভর, পারমাণবিক ভর কত? 24। 2 × 24 48 গ্রাম। আর এই ক্ষেত্রে এটার প্রথমে বার করো, 24 + 16 মানে কত? 30। এবারে 1 মোলের, 2 মোলের কত হবে? 60 গ্রাম। 60 গ্রাম বেরিয়ে গেল। এবার বলে দিয়েছে 1 গ্রাম ম্যাগনেসিয়াম, তাহলে এবার 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে এত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি, তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কত হবে সেটা বার করো। 60/48 × 1 মানে 2 × 3 = 6, 30, 2 × 4 = 2 × 8, 15, 12, 5/4। ক্যালকুলেশনে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে মাফ করবে, আমি জাস্ট কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি। বেশ, 5/4 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি। কোথা থেকে? 1 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে। তাহলে পার্থক্য কত হবে? 5/4 - 1 কত? 5 - 4/4, 1/4 গ্রাম হলো ভরের পরিবর্তন। বুঝতে পারলাম? আর একবার বলছি, ভরের পরিবর্তন মানে হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম, এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হলো, দুটো ভর বার করে নাও, বিয়োগ করে দেবে। ভর কিভাবে বার করবো? এখানে বলে দেওয়া আছে 1 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কত ভরের পরিবর্তন হবে। তাহলে প্রথমেই আমি এটা লিখবো, এটা 2 মোল, 2 মোল ম্যাগনেসিয়াম থেকে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড, 2 মোল, এটা বার করবো কত গ্রাম? এটা বার করলাম 30 গ্রাম। এবার 1 গ্রামে কত এটা? এবার 1 গ্রামে যদি এটা হয় 5/4 গ্রাম, আর এটা 1 গ্রাম, তাহলে বিয়োগ করে দাও, ভরের পরিবর্তন এখানে তোমরা পেয়ে যাবে। এরপর আসি নেক্সট অঙ্ক, এটা আলাদা টাইপ গেল, এটা আলাদা একটা টাইপ করবো। 9 নাম্বার অঙ্কটা করাচ্ছে তোমাদের, আমি যে পিডিএফটা দিয়েছি সেই পিডিএফ এর 9 নাম্বার অঙ্কটা বা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। বলেছে 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট এর সংকেত হচ্ছে KClO3 কে উত্তপ্ত করলে কত গ্রাম, কত ওজনের হ্রাস ঘটবে? একই ধরনের কথা। ওজনের হ্রাসটা কেন ঘটবে? মোট প্রথম কথা হলো এইটা। দেখো, এখান থেকে বিক্রিয়া করে ধরো একটা গ্যাস তৈরি হলো, একটা কঠিন পদার্থ তৈরি হলো। কঠিন পদার্থটা তো থাকবে, কিন্তু গ্যাসটা উড়ে যাবে, সুতরাং গ্যাসের যে ওজন সেটা হ্রাস ঘটলো। তাহলে আমাকে কত গ্রাম গ্যাস তৈরি হচ্ছে সেটা যদি বার করে নিতে পারি, তাহলে ওজনের হ্রাস সেইটাই হবে। বুদ্ধি খাটাও, বুদ্ধি খাটাও, যে KClO3 আছে, একে উত্তপ্ত করলাম, উত্তপ্ত করলে বিক্রিয়াটা কি ঘটবে? এইটা হবে KCl + O2। তাহলে অক্সিজেন কত উৎপন্ন হলো সেটা যদি বার করে নিতে পারি, সেটাই হবে ওজনের হ্রাস, কারণ গ্যাস তো আর এখানে পড়ে থাকবে না, উপরে উড়ে যাবে, তাহলে সেটাই হবে ওজনের হ্রাস। তাহলে বিক্রিয়া লিখলাম, সমতা বিধান করি, কে একটা, Cl একটা, অক্সিজেন 3টে, এখানে 2টো, এখানে 3 দিয়ে গুণ করো, এখানে 2 দিয়ে গুণ করো, দেখো 6টা হয়ে গেল, এখানে 6টা হয়ে গেল, বাট এখানে ক্যালসিয়াম, পটাশিয়াম 2টো হয়ে গেল, ক্লোরিনে 2টো হয়ে গেল, তাই এখানে 2 দিয়ে গুণ করো, সমতা বিধান হয়ে গেল। বেশ, এবার কার কার মধ্যে রিলেশন? এটা
আর এটা। তাহলে এই দুটোকে ফোকাস করবো। কেন এটা? কারণ ওজনের হ্রাস মানে গ্যাস, অক্সিজেনকে দেখবো। বেশ, তাহলে এখানে 2 মোল KClO3 3 মোল অক্সিজেন তৈরি করে। এবার KClO3 এমনি 1 মোলের কত? পটাশিয়াম হচ্ছে 39 প্লাস ক্লোরিন হচ্ছে 35.5 প্লাস 16 ইন্টু 3 48। তাহলে যোগ করো, 9.5 গ্রাম হবে 1 মোল KClO3 এর ভর। তাহলে 2 মোলের কত? 2 দিয়ে গুণ করে দাও। তো এটা 245 গ্রাম KClO3 থেকে 3 মোল অক্সিজেন। 1 মোলে কত? 32, 16 দিয়ে 32, 3 মোলে কত? 96 গ্রাম। এবার সমতা ইয়ে করো, ঐকিক নিয়ম করো। 245 গ্রাম থেকে 96 গ্রাম অক্সিজেন উৎপত্তি হয়, তাহলে 24.5 গ্রাম থেকে 9.6 গ্রাম অক্সিজেন উৎপন্ন হবে। আর এই যে অক্সিজেন, এটা তো গ্যাস, এটাই ওজনের হ্রাস ঘটবে। তাহলে ওজনের হ্রাস কত? 9.6 গ্রাম। এটা হলো তোমার উত্তর। বোঝাতে পারলাম? এটা আলাদা ধরনের একটা টাইপ। ওজনের হ্রাস যখনই জিজ্ঞাসা করবে, আমি মাথাতে এটা খাটাবো যে বিক্রিয়াজাত হিসেবে কোন গ্যাসটি উৎপন্ন হচ্ছে। যদি CO2 হয় তাহলে CO2 সঙ্গে এটার সম্পর্ক বের করবো। যদি অক্সিজেন হয় তাহলে অক্সিজেনের সঙ্গে যা বলে দিয়েছে তার সম্পর্ক বার করবো। দেন অঙ্কটা আমি যেভাবে যে প্রসেসে আমি এগোতে বলেছি সেই প্রসেসে তোমরা এগোবে, অঙ্ক সলভ হয়ে যাবে। ডান? ঠিক আছে। দেখো 8 নম্বরের অঙ্ক বলেছে 21 গ্রাম লোহিত তত্ত্ব, মানে খুব গরম একটা আয়রনের উপর দিয়ে বিক্রিয়াটা প্রথমে লিখবো। Fe+H2 লোহিত তত্ত্ব, বিক্রিয়াটা হবে Fe3O4। এটা মনে রাখবে যে Fe সঙ্গে H2 এর বিক্রিয়াতে Fe3O4 তৈরি হয় আর হাইড্রোজেন গ্যাস। এবার সমতা বিধান করবো। এখানে Fe একটা, এখানে 3টে, 3 দিয়ে গুণ করো। অক্সিজেন 4টা, এখানে অক্সিজেন 2টো, 4 দিয়ে গুণ করো। আর হাইড্রোজেন 8টা, তাহলে এখানে 4 দিয়ে গুণ করো। এটা হলো তোমার বিক্রিয়া। এবার অঙ্কটা তোমরা করে নিতে পারবে। বিক্রিয়াটা ইম্পর্টেন্ট ছিল যে কি 21 গ্রাম লোহিত তত্ত্ব আয়রনের উপর দিয়ে কত গ্রাম স্টিম চালনা করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, এরকম কিছু একটা ছিল। তো বিক্রিয়া লিখলাম, সমতা বিধান করলাম। এরপর যা প্রসেস সেম প্রসেসে আমরা এগোবো। ঠিক আছে। এরপরে একই ধরনের সব অঙ্ক আছে। লাস্টলি একটা টাইপ আছে, সেটা হচ্ছে বিশুদ্ধ জিনিস, কত বিশুদ্ধ জিঙ্ক লাগবে, এই টাইপে একটা অঙ্ক করাবো। দেন তোমার সমস্ত কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? একটা জিনিস, মার্বেল পাথরের সংকেত কি? মার্বেল পাথর, এই একটা অঙ্ক আমি দিয়েছি। মার্বেল পাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3। হলো যখন সমতা বিক্রিয়া লিখবে তখন এটা লিখবে মার্বেল পাথরের জায়গাতে। প্রশ্ন বলে দেওয়া আছে H2SO4 জিঙ্কের বিক্রিয়ায় 10 গ্রাম হাইড্রোজেন তৈরি করতে চাইছি, তাহলে কত গ্রাম আর বলে দিয়েছে 80% জিঙ্ক মানে বিশুদ্ধতা, জিঙ্কে 80% বিশুদ্ধ আছে। মানে এর কথার মানে কি? মানে যদি 100 গ্রাম জিঙ্ক থাকে তার মধ্যে 80 গ্রাম বিশুদ্ধ আর বাকি 20 গ্রাম অবিশুদ্ধ। এটা হলো মোট কথা। এবার এখান থেকে এই কনসেপ্টটা কাজে লাগিয়ে কত জিঙ্ক লাগবে কিভাবে বার করব, চলো বার করা যাক। সেম জিনিস লিখলাম, বিক্রিয়া লেখার পর কার কার সঙ্গে সম্পর্ক, এটার সঙ্গে এটা সম্পর্ক। এইবার আমরা প্রথমে বার করব কত জিঙ্ক লাগছে। তাহলে 1 মোল জিঙ্ক লাগবে 1 মোল হাইড্রোজেন তৈরি করবার জন্য। 1 মোল হাইড্রোজেন মানে 2 গ্রাম হাইড্রোজেন। 1 মোল জিঙ্ক মানে 65.5 গ্রাম জিঙ্ক। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন তৈরি করার জন্য এত গ্রাম জিঙ্ক লাগে। তাহলে 10 গ্রাম হাইড্রোজেন তৈরি করার জন্য কত পরিমাণ জিঙ্ক লাগবে? 65.5 বাই 2 ইন্টু 10। 5 দিয়ে গুণ করো। 5 5 25, 5 5 25 5, 5 5 25, 26 27 27 2 530 31 32। তাহলে এত গ্রাম জিঙ্ক লাগবে। সেটা কি বিশুদ্ধ? অবশ্যই বিশুদ্ধ জিঙ্ক লাগবে এত গ্রাম। এবার বিশুদ্ধতা প্রকৃতিতে পড়ে নাই, বিশুদ্ধ প্লাস অবিশুদ্ধ মিলে প্রকৃতিতে আছে। তাহলে আমাকে এমন পরিমাণ জিঙ্ক লাগবে যেই জিঙ্ক থেকে এত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পাবো। তার মানে নিশ্চয়ই যে জিঙ্কটা আমার প্রয়োজন তার পরিমাণটা এর থেকে বেশি হবে। এত মোটা জিনিস থেকে এইটুকু জিনিস আমি পাবো, এইটুকু জিনিস চাইছি, কিন্তু এইটুকু জিনিস একা হয়ে পড়ে নাই, তার সঙ্গে এত মোটা হয়ে পড়ে আছে, মানে এখানে এতটা অবিশুদ্ধ। তাহলে এই পুরোটাই প্রয়োজন, সেখান থেকে তো এটা বাদ দিয়ে আমি এইটুকু পাবো। তাহলে যে জিঙ্কটা আমার প্রয়োজন সেটা এর থেকে একটু বেশি হবে এতটা। বোঝাতে পারছি? তাহলে এটা এবার এখান থেকে আমি পুরো মোটা জিঙ্কের পাথরটা কিভাবে পাবো? কি হবে? ওই যে বলে দিল যে 100 গ্রাম অবিশুদ্ধ মানে একটা মোটা পাথর আছে, সেখান থেকে আমি পাবো
80 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক, এইটুকু। তাহলে 80 গ্রাম জিঙ্ক পেতে গেলে আমাকে 100 গ্রাম মোটা পাথরের প্রয়োজন। তাহলে এবার এত গ্রামের প্রয়োজন জন্য কত লাগবে সেটা বার করে নাও। ঐকিক নিয়ম, 1 গ্রামের জন্য লাগবে 100/80, তাহলে 327.5 গ্রামের জন্য কত লাগবে 100/80 ইন্টু 327.5। কাটাকাটি করে যা হবে সেটা হবে তোমার উত্তর। দেখো এটা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল যে কত বিশুদ্ধ জিঙ্ক লাগবে। আমি আরো কিছু দেবো হোমওয়ার্ক, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবে, তাছাড়া তোমাদের অসুবিধা। আর একটা প্রশ্ন আছে টাইপের যে কত শতকরা আছে, সেটা আমি দিয়ে দেবো, তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে। তো এই লেকচারটা যত পরিমাণ বিক্রিয়া প্রয়োজন ম্যাক্সিমাম আমি করে দিয়েছি, বাকি আর যেগুলো বাকি আছে সেগুলো আমি টেলিগ্রামে নোট আকারে তোমাদের দিয়ে দেবো, বিক্রিয়া ছবি এঁকে, মানে বিক্রিয়াটা কিরকম হয় সেটা দিয়ে দেবো। তার সাথে সাথে হোমওয়ার্ক কিছু দেবো, তাই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবে। কোথায় পাবে? সার্চ করেও পেয়ে যেতে পারো ফিজিক্স রিজওয়ানা আক্তার বলে, বা আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, পড়তে থাকো, বেস্ট অফ লাক। আর হ্যাঁ, অবশ্যই জানাবে এরপরে কোন চ্যাপ্টারের উপর আমি ওয়ান শট ভিডিও নিয়ে আসবো, আর কতটা বুঝলে, কেমন বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কারণ তোমাদের একটা কমেন্ট আমার অনুপ্রেরণা যোগাবে। আমি টাইমলাইন দিয়ে দেবো, টাইমলাইন দেখে দেখে তোমরা পড়বে। তো বেস্ট অফ লাক।